5ই আগস্টের সেই উত্তাল দিনে দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচানো 3 বাহিনী প্রধানকে মনে আছে, যাদের আমরা একসাথে এক ফ্রেমে দেখতাম। সে ঐতিহাসিক 3 বন্ধুর জোটে অর্থাৎ কি এমন ঘটল? পরাশক্তির দেশগুলোর সবুজ সংকেত আর খোদ সেনাপ্রধানের জোরালো সুপারিশ থাকার পরও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানকে কেন বিদায় নিতে হলো? কেন তার চাকরির মেয়াদ আর এতদিনেও বাড়ানো হলো না? এটি কি সির্ফ নিয়ম মেনে চাকরি শেষ করা, নাকি এর পিছনে লুকিয়ে আছে সামরিক কর্তাদের উপর তারেক রহমান পুরো নিয়ন্ত্রণ নেওয়ার এক বিশাল খেলা? দেশে বিদেশে নতুন সরকারের উপর অসংখ্য চাপ, এই সব কিছুর মাঝে পুলিশ আমরা থেকে শুরু করে সেনাবাহিনীর উপর নিজেদের ক্ষমতা কিভাবে পাকাপোক্ত করেছেন তারেক রহমান। ক্ষমতার পিছনে সে আসল গল্পটা আজকের ভিডিওতে জানতে পারবেন। তার জন্য শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ এমন কিছু কথা আপনাদেরকে জানাবো যা আগে কেউ কখনো আপনাকে বলতে পারেনি। প্রিয় দর্শক, হাসিনা সরকার পতনের পর একটা জিনিস আমরা সবাই বারবার দেখেছি। এর আগে যখনই দেশে কোনো বড় সংকট আসতো, টিভি পর্দায় শুধু সেনাপ্রধান একাই আসতেন। কিন্তু 2024 সালে 5ই আগস্ট থেকে শুরু করে 26 সাল পর্যন্ত একটা দৃশ্য খুবই সাধারণ ছিল। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেখানেই গেছেন, ওনার দুই পাশে বিমান বাহিনী প্রধান হাসান মাসুদ খান আর নৌবাহিনী প্রধান নাজমুল হাসানকে সাথে নিয়ে গেছেন। তারা শুধু একই পদের লোক ছিল না, তারা ছিলেন জানের বন্ধু। একই সাথে লেখাপড়া, চাকরি করেছেন, রাষ্ট্রপতির পেছনে দাঁড়ালে একসাথে দাঁড়িয়েছেন। প্রধান উপদেষ্টার বাড়ি যমুনা গেলেও একসঙ্গে গেছেন। দেশের মানুষকে তারা বোঝাতে চেয়েছেন তারা সবাই এক সামরিক বাহিনীতে, কোনো ফাটল নেই। কিন্তু কথায় বলে না, রাজনীতি বসে থাকে না। জুলাই বিপ্লবের পর অনেকদিন পার হলো। এখন দেশ চালানোর জন্য দরকার নিজের বিশ্বস্ত লোক, আর এখানেই শুরু হয় আসল লড়াই। এই 23শে জুলাই নৌপ্রধান নাজমুল হাসানের চাকরির মেয়াদ শেষ হয়েছে। চারদিকে জোর গুঞ্জন 5ই আগস্টের কঠিন সময় যেহেতু এই 3 বন্ধু মিলে সাজিয়েছিলেন, তাই নৌপ্রধানের চাকরি আরও কিছুদিন বাড়ানো হবে। সেনাপ্রধানও নাকি নিজেও এটার পক্ষে ছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এসে কি হলো? কোনো সুপারিশ খাটল না। 24শে জুলাই থেকে নতুন নৌপ্রধান হিসেবে চেয়ারে বসছেন অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। এখন প্রশ্ন হলো, খোদ যুক্তরাষ্ট্রের সাপোর্ট থাকার পরও নাজমুল হাসানের ফাইল কেন আটকে গেল? এখানে লুকিয়ে আছে তারেক রহমানের সে দূরদর্শী চাল, যা সিভিল, আমলা আর সামরিক প্রশাসনকে এক লাইনে নিয়ে এসেছে। ভেতরের খবর যারা রাখেন সেসব রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন, বিদায় নৌপ্রধান নাজমুল হাসানের উপর যুক্তরাষ্ট্রের এক বড় ভরসা ছিল। এমনকি কদিন আগেই ঢাকার ন্যাশনাল ডিফেন্স কলেজ মার্কিন যুক্তরাষ্ট্র ব্রেন ক্রিস্টেন্স এখন এখানে এসে 1 ঘন্টার বেশি সময় ধরে রোজগার বৈঠক করলেন। তখনই সবাই বুঝতে পারলো নৌপ্রধান বন্ধু আর কোনো অভাব নেই। কিন্তু তারেক রহমান এখানে একটা কড়া আর পরিষ্কার মেসেজ দিয়ে গেলেন। মেসেজটা কি? মেসেজটা হলো, বাংলাদেশ সিভিল প্রশাসন হোক আর সামরিক বাহিনী হোক, কোনো জায়গাতে কোনো বিদেশি শক্তির খবরদারি বা লবিং চলবে না। প্রশাসন চলবে সম্পূর্ণ দেশি স্বার্থে এবং সরাসরি তার ইশারায়। তারেক রহমান খুব ভালো করেই জানেন, সরকার চালাতে গেলে পুলিশ, ডিসি, সচিব আর সামরিক কমান্ডার যদি শতভাগ নিজের চেনা আর বিশ্বস্ত লোক না হয়, তবে পদে পদে পাহাড় টেনে ধরতে হবে। আর তাই কোনো লবিং বা খাতিরদার না ধরে নিয়ম অনুযায়ী একদম নতুন আর পেশাদার অফিসার বড় বড় পদে বসাচ্ছেন। এবং এর মাধ্যমে তিনি যেমন সামরিক কমান্ডার নিজের কৃতিত্ব পাকাপোক্ত করলেন, তেমনি সবাইকে বুঝিয়ে দিলেন আসল চাবিকাঠি এখন তার কার হাতে। এবার আসুন আন্তর্জাতিক রাজনীতির সেই আসল প্যাচে, যেখানে বিএনপি জামাতের ভিতরে মনস্তাত্ত্বিক যুদ্ধটা একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। কদিন আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর শামসুল ইসলামের 1 ঘন্টা একটা গোপন বৈঠক বসে। এই বৈঠকে ভারত সরাসরি একটা বড় অভিযোগ করে, ভারত নাকি আগে বাংলাদেশের একটা 58 পাতার গোপন সিকিউরিটি রিপোর্ট দিয়েছিলেন। কিন্তু আমাদের সিভিল আমলাদের ধীরগতির আর প্রশাসনের ভেতরে অন্যরকম একটা শক্তি অনীহার কারণে সেই রিপোর্ট 97 ভাগ কাজই ফাইলবন্দি হয়ে পড়েছিল। ডক্টর খলিল সহ প্রশাসনের সেই টিমটা ভারতের সাথে কথা বলছিল, তারা বারবার কথা দিয়েও কথা রাখেনি। আর ঠিক এই কারণে তারেক রহমান যে ভারতে সফরে যাওয়ার কথা, সেটা বারবার ঝুলে গেছে। এই অভিযোগের অর্থ হলো, 5ই আগস্টের পর সিভিল আমলাতন্ত্র আর প্রশাসনের বিভিন্ন টেবিলে জামাতপন্থী এক অদৃশ্য রাজত্ব তৈরি হচ্ছিল। এই মহলটা চায় না দিল্লির সাথে তারেক রহমানের সম্পর্কটা সচ্ছল হোক।
তারা চায় প্রশাসনকে যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকিয়ে রাখতে এবং বিএনপিকে একছত্র ক্ষমতা থেকে দূরে রাখতে। তারেক রহমান এই চালটা ধরে ফেলেছিলেন। তিনি দেখছেন আমলাদের এই দুই নৌকা পা দেওয়া কারণে আন্তর্জাতিক অঙ্গনে ওনার কূটনীতি মার খাচ্ছে, আর তাই তিনি এখন সিভিল আমলাতন্ত্রের এক বড় ধরনের ঝাড়ু অভিযান শুরু করেছেন। টেবিলের উপরে বড় বড় পদে এমন সব লোক বসাচ্ছেন যারা কোনো দলের গোপন এজেন্ডা নিয়ে চলবে না, বরং সরাসরি দেশের স্বার্থে নতুন সরকারের কথা শুনবে। এটা পুরো উথাল পাতাল খেলার মধ্যে হঠাৎ করে টক অফ দ্য ইয়ার কান্ট্রি হয়ে উঠল বিদায় নৌবাহিনীর প্রধানের বিরুদ্ধে দুদকের তদন্তে খবর। চট্টগ্রাম আর মোংলা পোর্টে কেনাকাটা কিংবা কাতার আর যুক্তরাষ্ট্রে আটলান্টা সম্পত্তি কেনার যেসব কাগজ বা খবর বাজারে ভাসছে সেগুলো কিন্তু স্রেফ ওনাকে খারাপ লোক বানানোর জন্য ছড়ানো হচ্ছে না। সবাই মনে করছে এটা আসলে সিভিল আমলা সামরিক কর্তাদের সোজা রাখার জন্য তারেক রহমানের একটা মোক্ষম ওষুধ। মেসেজটা একদম পানির মতো সহজ। অতীতে ক্রাইসিসের সময় কে কি ভালোভাবে কাজ করছে সেটা দেখে এখন আর দুর্নীতি পার হওয়া যাবে না। প্রশাসনে থাকতে হলে একদম সৎ হয়ে থাকতে হবে এবং নতুন ডিসিপ্লিন মেনে চলতে হবে। আর যদি ক্ষমতার ভেতরে থেকে নিচের আলাদা দল ভারী করতে চায় কিংবা অন্য কোনো শক্তির কথায় চলে দুর্নীতি করে, তবে তার ফাইল যে কোনো সময় খোলা হতে পারে। এই এক চালে তারেক রহমান সামরিক বেসামরিক আমলাদের একদম লাইনে নিয়ে এসেছে। আমলারা একটু খুব ভালো করে বোঝেন ক্ষমতা এখন আর কোনো ওলট পালটের দূরায় নেই। ক্ষমতার সুতো এখন শক্ত হাতে টান টান বাঁধা। ক্ষমতার পাকাপোক্ত করার এই মহাপরিকল্পনা শুধু সিভিল আমলা বা বাহিনীর শীর্ষ পদের মধ্যেই সীমাবদ্ধ নেই। তারেক রহমানের সবচেয়ে বড় চালটি ঢেলেছেন দেশের সিভিল এবং সামরিক গোয়েন্দা সংস্থার ভেতরে। 5ই আগস্টের পর থেকে সরকারের বিভিন্ন সংবেদনশীল এজেন্সি এখন কিছু কর্মকর্তার দায়িত্বে ছিলেন যারা মাঠ পর্যায়ে সঠিক রাজনৈতিক তথ্য এবং জনমতের রিপোর্ট শীর্ষ মহলে পৌঁছে দিচ্ছিলেন না। কোনো কোনো ক্ষেত্রে বিএনপি এবং জামাতের মধ্যকার মাঠের বিরোধকে আরও উস্কে দেওয়ার পেছনে এই গোপন আমলাতান্ত্রিক একাংশ হাত ছিল। তারেক রহমান অভ্যন্তরীণ তথ্য পাচার এবং কৃত্রিম সংকট তৈরি খেলাটি বন্ধ করতে গোয়েন্দা চাল কাটছাঁট করা শুরু করেছে। পর্দার আড়াল থেকে এইসব সংস্থার প্রধান থেকে শুরু করে গুরুত্বপূর্ণ উইংগুলোতে একদম নিখুঁত এবং পেশাদার অফিসার বসাচ্ছেন এবং এর মূল উদ্দেশ্য হলো মাঠ পর্যায়ে সিভিল প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী করা গোপন কোনো শক্তি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে সে ভিতরে খবর যেন সরাসরি তার টেবিলে পৌঁছায়। এই নীরব বদলের কারণে এখন পুরো প্রশাসনের ভিতরে এক ধরনের অদৃশ্য আতঙ্ক তৈরি হয়েছে, যার ফলে কেউ আর সমান্তরাল ক্ষমতা দেখানো সাহস পাচ্ছে না। খেলা এখানেই শেষ নয়। বিশ্বস্ত সূত্রে জানিয়েছে সামরিক কমান্ডো পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখতে তারেক রহমান ক্যান্টনমেন্টের ভেতরে গোয়েন্দা বিভাগ এবং গুরুত্বপূর্ণ কোরের শীর্ষ পদেও রদবদল এনেছে। ভেতরে যে কোনো গোপন আতাত বা পাল্টা চাল যেন ডালপালা মেলার আগেই ধ্বংস হয়ে যায়, সে লক্ষ্যে এই রদবদলের ফলে সামরিক কাঠামো প্রথম থেকে শেষ পর্যন্ত স্তর পর্যন্ত ক্ষমতার চাবিকাঠি এখন সরাসরি প্রধানমন্ত্রীর বিশ্বস্ত। তাই প্রিয় দর্শক, নৌবাহিনীর এই বিদায় কিংবা সিভিল প্রশাসনের এই বড় বড় ওলটপালট কোনোটি এমনি হচ্ছে না। এই পরিবর্তনের হওয়ার প্রমাণ করে বিএনপি আর জামাতের ভিতরে তীব্র মনস্তাত্ত্বিক লড়াই মাঝে তারেক রহমান অত্যন্ত নীরবে সুনিপুণভাবে সিভিল আর সামরিক প্রশাসনের রদবদল নিজ হাতেই তুলে নিয়েছেন। বিদেশি লবিংয়ের ভিতরে কোন্দল কিংবা আমলাদের গাফিলতি সবকিছু বুড়ো আঙ্গুল দেখিয়ে দেশটাকে এক নতুন শৃঙ্খলায় ফেরানোর এই খেলা আগামী দিনের রাজনৈতিক কোনো দিক দিয়ে সেটাই এখন দেখার বিষয়। তারেক রহমান এই শক্ত অবস্থানকে আপনারা কিভাবে দেখছেন? প্রশাসনের এই পরিবর্তন কি দেশের মঙ্গল আনবে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর বন্ধুদের কাছে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।